নমস্কার। ভারতের সার্ভিস সেক্টর বা পরিষেবা খাত নিয়ে আজকাল বেশ আলোচনা হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম। চারদিকেই এই নিয়ে কথা। আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট আর অ্যানালিসিস এসেছে, সেগুলো বলছে যে দেশের অর্থনীতিতে এই খাতের অবদান নাকি অমচম। তো আজকের আলোচনায় আমরা এই উৎসগুলো একটু খুঁটিয়ে দেখব। মানে সত্যি কি এই বৃদ্ধিটা আনস্টপেবল, নাকি এর পেছনে অন্য কোনো দিক বা চ্যালেঞ্জও আছে? এই যে ধরুন অনলাইন শপিং, ব্যাংকিং, হেলথ কেয়ার সবকিছুই তো এর মধ্যে পড়ে। ঠিক তাই। আর এর প্রভাবটা ইম্প্যাক্টটা আসলেই ব্যাপক। উৎসগুলো যা বলছে, দেশের জিডিপির প্রায় ৫৫% এখন আসছে এই সার্ভিস সেক্টর থেকে। ৫৫%? হ্যাঁ, ভাবুন একবার, যেখানে আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে এত কথা বলি, সেখানে এই খাতটা কিন্তু নিঃশব্দে অর্থনীতির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে। আর অনুমান করা হচ্ছে ২০৪৭ সালের মধ্যে এটা হয়তো ৬০% পৌঁছে যাবে। আচ্ছা। শুধু তাই নয়, ভারতের মোট যে রপ্তানি, তার প্রায় ৪৪% আসছে এই খাত থেকে। পণ্য রপ্তানির বৃদ্ধিকেও এটা ছাপিয়ে গেছে। ১৭ কোটি মানুষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত। সংখ্যাগুলো কিন্তু সত্যি ভাবার মতো। সত্যি তাই। এত বড় একটা ব্যাপার চলছে, এর পেছনে মূল চালিকা শক্তিগুলো কি কি মনে হচ্ছে রিপোর্টগুলো দেখে? দুটো বিষয়ের কথা বারবার আসছে, তাই না? একটা হলো ফর্মালাইজেশন। হ্যাঁ, ফর্মালাইজেশন বা অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ। আর দ্বিতীয়টা হলো প্রযুক্তির ব্যাপক ব্যবহার। আচ্ছা, এই ফর্মালাইজেশন ব্যাপারটা ঠিক কিভাবে সাহায্য করছে? দেখুন, ফর্মালাইজেশন মানে হলো যেগুলো ধরুন ছোট আনরেজিস্টার্ড ব্যবসা ছিল, অসংগঠিত ক্ষেত্র, সেগুলো যখন ধীরে ধীরে নিয়ম কানুনের আওতায় আসছে। যেমন ধরুন একজন লোকাল খাবার সাপ্লায়ার আগে হয়তো সব ক্যাশে করতেন, কোনো রেকর্ড থাকতো না। এখন তিনি হয়তো একটা রেজিস্টার্ড কোম্পানি খুলেছেন, জিএসটি দিচ্ছেন, কর্মীদের প্রভিডেন্ট ফান্ড দিচ্ছেন। আচ্ছা, এতে একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে, সরকারের ট্যাক্স কালেকশন বাড়ছে, তেমনি ব্যবসায়ের নিজেরও একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, কার্যকারিতা বাড়ছে। যদিও হ্যাঁ, ছোট ব্যবসায়ীদের জন্য শুরুতে এটা একটু ঝামেলার মনে হতে পারে। বুঝলাম, কিন্তু লং টার্মে অর্থনীতির জন্য ভালো। ঠিক। আর দ্বিতীয় যে বিষয়টা বললেন, প্রযুক্তি। হ্যাঁ, প্রযুক্তি, এটার ভূমিকা তো মনে হচ্ছে বিশাল। নিঃসন্দেহে প্রযুক্তি তো শুধু পরিষেবা মানুষের কাছে পৌঁছানো সহজ করেছে তা নয়, পুরো ব্যবসার মডেলটাই আমূল বদলে দিয়েছে। ঠিক। আমরা যে খালি ই কমার্স, কুইক কমার্স, ফিনটেক বা ওটিটি প্ল্যাটফর্মের নাম বলছি, সেটা যথেষ্ট নয়। একটু গভীরে ভাবা দরকার। যেমন ধরুন ফিনটেক। হ্যাঁ, এটা শুধু অ্যাপে টাকা পাঠানো নয়, এটা ছোট ব্যবসায়ীদের লোন পাওয়ার প্রক্রিয়াটাকেই হয়তো সহজ করে দিয়েছে, যেটা আগে ভাবাই যেত না। তাই তো। কুইক কমার্স শুধু 10 মিনিটে ডেলিভারি নয়, এটা শহরের ভেতরের সাপ্লাই চেইন, লজিস্টিক্স, লোকাল কর্মসংস্থান, এগুলোর উপরও বিরাট প্রভাব ফেলছে। তো প্রযুক্তির এই যে ইনোভেশন আর এফিসিয়েন্সি বৃদ্ধি, দুটোই এই খাতের মূল ইঞ্জিন। আচ্ছা, এই খাতটা যে কতটা ডাইভার্স বা বৈচিত্র্যময়, সেটাও কিন্তু একটা জরুরি পয়েন্ট, তাই না? এটা তো একটা মনোলিথিক সেক্টর নয়। একদমই নয়। অনেকগুলো উপখাতের মধ্যে, যেমন আপনি বলছিলেন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রায় ৫৯%, আইটি প্রায় ১৯%, টেলিকম ৭%, পাওয়ার ৫%, হেলথ কেয়ার ২%, আরও অনেক কিছু। হ্যাঁ, অনেকগুলো সাবসেক্টর। একটা মজার তথ্য উঠে এসেছে রিপোর্টে, যে গত ২৫ বছরের মধ্যে নাকি ১৪ বারই এমন হয়েছে যে ব্যাংকিং সেক্টরের রিটার্ন আর আইটি সেক্টরের রিটার্ন উল্টো দিকে গেছে। একটা বাড়লে অন্যটা কমেছে বা না বাড়ুক। এটা বেশ অদ্ভুত না? হ্যাঁ, এই ইনভার্স কোরিলেশন বা বৈপরীত্যটা বেশ ইন্টারেস্টিং। এর একটা কারণ হতে পারে যে এই দুটো সেক্টর হয়তো ভিন্ন ভিন্ন ইকোনমিক ফ্যাক্টর বা পলিসির উপর বেশি নির্ভর করে। যেমন ক্লায়েন্টরা বাজেট কমিয়ে দেয়, আবার উল্টোটাও হতে পারে। আচ্ছা আচ্ছা। এই বৈচিত্র্যের একটা বড় সুবিধা হলো, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর দিক থেকে দেখলে এটা একটা স্টেবিলিটি দেয়। একটা সেক্টর যখন খারাপ করছে, অন্যটা হয়তো সেটা পুষিয়ে দিচ্ছে। বুঝেছি। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা মাথায় রাখি, এখন কেন হঠাৎই সার্ভিস সেক্টরের দিকে এত বেশি নজর দেওয়া হচ্ছে? কি বলছে রিপোর্টগুলো? লাভজনকতা বাড়ছে? একটা জিনিস বেশ স্পষ্ট লাগছে, রেভিনিউ গ্রোথ বলুন বা ধরুন অপারেটিং প্রফিট, এই ফান্ডামেন্টাল দিকগুলো তো নিফটি 50-র চেয়ে বেশ ভালো দেখাচ্ছে, যদিও একটু ওঠানামা তো আছেই মনে হচ্ছে। হ্যাঁ, ওঠানামা কিছুটা আছে, কিন্তু মোটের ওপর বেশ শক্তিশালী। আর এর গুরুত্বটা হলো ভারতের সামগ্রিক বৃদ্ধিতে এর বিরাট অবদান। কতটা বিরাট? দেখুন, গত 10 বছরে এই খাতের গড় বৃদ্ধি ছিল প্রায় 11%, যেখানে দেশের সামগ্রিক জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড, তার বৃদ্ধি ছিল 10.2%-এর কাছাকাছি। ও, তার ওভারঅল ইকোনমির চেয়েও ফাস্টার গ্রোথ। হ্যাঁ, কিছুটা ফাস্টার। আর সবচেয়ে বড় ডেটা পয়েন্ট হলো অর্থবছর 2024-এ দেশের মোট জিভিএতে এই খাতের কন্ট্রিবিউশন 54% পৌঁছে গেছে। 54%? তার অর্ধেকেরও বেশি। একদম। ভারতের অর্থনীতির অর্ধেকের বেশি চালিকা শক্তি এখন এই সার্ভিস সেক্টর।
এটা কিন্তু দেখাচ্ছে যে শিল্প বা কৃষির থেকেও দেশের এগিয়ে চলার জন্য এই খাতটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্লাইড 11তে আরেকটা জিনিস দেখে আমি বেশ অবাক হলাম। একটা গ্লোবাল ট্রেন্ড দেখা যাচ্ছে। মাথাপিছু আয় বাড়ার সাথে সাথে হ্যাঁ, মাথাপিছু জিডিপি যত বাড়ে অর্থনীতিতে সার্ভিস সেক্টরের শেয়ারটাও নাকি তত বাড়ে। চীন, দক্ষিণ কোরিয়া, ভারতের ডেটাও তাই বলছে। এর কারণটা কি? কারণটা আসলে বেশ স্বাভাবিক। মানুষের আয় যখন বাড়ে তখন তারা শুধু দরকারি জিনিসপত্র মানে চাল, ডাল, নুন এগুলোর বাইরে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন এসবে বেশি খরচ করে। ঠিক তাই, বিনোদন, ভ্রমণ, ফিনান্সিয়াল প্ল্যানিং এই ধরনের পরিষেবার উপর বেশি খরচ করতে শুরু করে। আর ভারতের মাথাপিছু আয় তো এখনও উন্নত দেশগুলোর তুলনায় বেশ কম। তার মানে ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে। অবশ্যই এই পরিষেবাগুলোর চাহিদা ভবিষ্যতে আরও বাড়ার বিশাল সুযোগ রয়েছে, যা এই খাতের আরও সম্প্রসারণের ইঙ্গিত দেয়। কর্মসংস্থানের ক্ষেত্রেও তো এর বিরাট ভূমিকা আছে, তাই না? স্লাইড 13 বলছে 2028 সালের মধ্যে নাকি প্রায় 22% বৃদ্ধি হতে পারে মোট কর্মসংস্থানে। আর তার নেতৃত্বে থাকবে এই সার্ভিস সেক্টর। হ্যাঁ, বর্তমানে প্রায় 17 কোটি মানুষ এখানে কাজ করেন। সংখ্যাটা অমচং। জি, জিভি এর 55% কন্ট্রিবিউট করেন তারা। ঠিক, তবে এখানে একটা প্রশ্ন ওঠে অনেক সময়, এই যে এত চাকরি, এগুলোর মান কেমন, মানে স্যালারি বা স্থায়িত্বের দিক থেকে? সেটা একটা ভালো পয়েন্ট। তথ্য কি বলছে? তথ্য বলছে যে বিশেষ করে কিছু সাবসেক্টরে, যেমন ধরুন রিটেল ট্রেড, ফিনান্সিয়াল সার্ভিসেস, আইটি বা আইটি এনেবলড সার্ভিসেস, এগুলোতে কিন্তু চাকরির বৃদ্ধি বেশ ভালো। আচ্ছা, যেমন ধরুন রিটেল ট্রেডে গত কয়েক বছরে বেশ ভালো বৃদ্ধি দেখা গেছে। তাই এক কথায় বলে দেওয়া মুশকিল যে সব চাকরিই কম বেতনের বা অস্থায়ী। বেশ বৈচিত্র্য আছে এর মধ্যে। অবশ্যই। আর এই খাতের বৈচিত্র্যটাই তো দারুণ। মানে শুধু বড় নয়, কত রকমের জিনিসের মধ্যে পড়ে। হ্যাঁ, ব্যাংকিং, ফিন্যান্স, ইন্স্যুরেন্স মানে বিএফএসআই, আইটি, হেলথ কেয়ার, পাওয়ার, টেলিকম, হোটেল, রেস্টুরেন্ট, মিডিয়া, ই কমার্স, অনেক কিছু। স্লাইড 15-16 কয়েকটা প্রধান ক্ষেত্র নিয়ে যদি একটু বলি, যেমন ফিনান্সিয়াল সার্ভিসেস, ভারতে এর পেনিট্রেশন আমেরিকার তুলনায় এখনও অনেক কম। তার মানে এখানে সুযোগ অনেক বেশি। একদম, এটাই ভবিষ্যতের বিরাট সম্ভাবনার দিকে ইশারা করছে। দেখুন না, এনবিএফসিগুলোর লোন গ্রোথ বাড়ছে। হ্যাঁ, দেখেছি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী গত 5 বছরে 2.4 গুণ বেড়েছে। ক্রেডিট কার্ড ব্যবহার গত 2 বছরে বেড়েছে 20%, আর ডিম্যাট অ্যাকাউন্ট গত 5 বছরে 4.4 গুণ বৃদ্ধি। অবিশ্বাস্য। স্লাইড 17 এই সবই কিন্তু দেখাচ্ছে পোটেনশিয়ালটা, আর সরকারের নীতিও রিটেল লোন বাড়াতে সাহায্য করছে। স্লাইড 18। আর আইটি সেক্টর, ওটা তো ভারতের একটা চেনা শক্তি। হ্যাঁ, কম খরচে দক্ষ কর্মী আর আউটসোর্সিং এর সুবিধা এগুলো তো আছেই। এখানকার কোম্পানিগুলোর ক্যাশ কনভার্সনও বেশ ভালো, মানে ব্যবসাটা স্বাস্থ্যকর। স্লাইড 19 টেলিকমের কি অবস্থা? ডেটা ব্যবহার তো বাড়ছে রকেট গতিতে। ব্যবহারকারী বাড়ছে, ডেটা ব্যবহার বাড়ছে হু হু করে, কিন্তু মজার ব্যাপার হলো ভারতে ARPU মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, সেটা বিশ্বের অন্যতম কম, মাত্র $1.8 কাছাকাছি। ওহো, আচ্ছা। তার মানে কোম্পানিগুলোর আয় বাড়ানোর অনেক জায়গা আছে। প্রচুর। ভাবুন, এত বেশি ব্যবহারকারী কিন্তু আয় সেই তুলনায় কম, মানে পোটেনশিয়াল বিশাল। আর 5G এলে তো ডেটা ব্যবহার আরও বাড়বে। আমরা তো শক্তি আর সুযোগের কথা অনেক শুনলাম, কিন্তু লগ্নিকারীদের দিক থেকে দেখলে মানে দীর্ঘমেয়াদে এই খাতটা কেমন রিটার্ন দিয়েছে সেটা একটু দেখা যাক। নিশ্চয়ই, লং টার্ম পারফরমেন্স যদি দেখি, নিফটি সার্ভিসেস সেক্টরের টোটাল রিটার্ন ইন্ডেক্স মানে TRI, যেটা ডিভিডেন্ড ধরে মোট রিটার্ন দেখায়, শুধু শেয়ারের দাম নয়। হ্যাঁ, সেটা কিন্তু লম্বা সময়ে নিফটি 50 চেয়ে ভালো ফল করেছে। গত প্রায় 14 বছরে এর CAGR মানে চক্রবৃদ্ধি হারে বার্ষিক গড় রিটার্ন ছিল 13% মতো, যেখানে নিফটি 50 ছিল 11%। তার মানে আউট পারফর্ম করেছে। হ্যাঁ, যদিও কোভিডের সময় বা ধরুন ডিমনিটাইজেশনের সময়ে কিছু টালমাটাল অবস্থা দেখা গেছে, স্লাইড 25, কিন্তু মূল ট্রেন্ডটা ওপরের দিকেই। এটা লং টার্মের সম্পদ তৈরির সম্ভাবনাই দেখাচ্ছে। তাহলে ফান্ডটার মূল স্ট্র্যাটেজিটা কি, মানে ওরা কোম্পানি বাঁচবে কিভাবে? দেখুন, ওদের ইনভেস্টমেন্ট ফিলসফিটা মূলত 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো ওরা একটা লার্জ ইউনিভার্স দেখছে, মানে একটা ফ্লেক্সি ক্যাপ অ্যাপ্রোচ নেবে। এর মানে হলো ওরা ছোট, মাঝারি, বড় সব রকম কোম্পানিতেই কিন্তু ইনভেস্ট করতে পারে। আচ্ছা, মানে মার্কেট ক্যাপের কোনো বাধ্যবাধকতা থাকছে না। ঠিক। 2 নম্বর হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, মানে হাই অ্যাক্টিভ শেয়ার থাকবে। এরা পোর্টফোলিওটা খুব সক্রিয়ভাবে ম্যানেজ করবে। তার মানে বেঞ্চমার্ক বা সূচকের থেকে এদের শেয়ার হোল্ডিং বেশ আলাদা হতে পারে। অর্থাৎ শুধু মার্কেটকে ফলো না করে নিজেরা সুযোগ খোঁজার চেষ্টা করবে।
ইন্টারেস্টিং। আর বাকি দুটো পয়েন্ট কি? 3 নম্বরটা হলো বটম আপ অ্যাপ্রোচ, মানে গোটা সেক্টর বা মার্কেট কেমন চলছে সেটা বড় কথা নয়। ওরা প্রত্যেকটা কোম্পানিকে আলাদা করে খুঁড়িয়ে দেখবে কোথায় স্কেলেবল অপরচুনিটি আছে, মানে কোন কোম্পানির ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ আছে। বটম আপ। আর 4 নম্বর? 4 নম্বর হলো কোয়ালিটি ফোকাসড স্টাইল, মানে গুণমান সম্পন্ন কোম্পানির উপর জোর দেওয়া হবে। তার মানে এমন কোম্পানি যারা ব্যবসা বাড়াতে পারে, ক্যাপিটাল ঠিকঠাক ব্যবহার করে, যাদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আর ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিতে পারবে। এই কোয়ালিটির উপর জোর দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একদম। ওরা আসলে খুঁজছে স্কেলেবিলিটি, মানে ব্যবসার বৃদ্ধির সুযোগ, ক্যাপিটাল এফিসিয়েন্সি বা মূলধন কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা অন্যদের চেয়ে এগিয়ে থাকার ক্ষমতা, আর অবশ্যই কোয়ালিটি, যাতে ঝুঁকি সামলেও ভালো রিটার্ন আসে। বেশ, স্ট্র্যাটেজিটা তো বোঝা গেল, কিন্তু এবার আসল প্রশ্নে আসি। কেন এখন? মানে ওয়াই সার্ভিসেস সেক্টর নাও? স্লাইডগুলোতে নিশ্চয়ই কিছু কারণ বলা হয়েছে। হ্যাঁ, কয়েকটা বেশ ইন্টারেস্টিং কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত ভ্যালুয়েশন বা মূল্যায়ন। ভ্যালুয়েশন? সেটা কেমন? স্লাইডগুলো বলছে 2019 সালের তুলনায় এখন নাকি কিছু পরিষেবা খাতের কোম্পানির শেয়ারের দাম, মানে ভ্যালুয়েশন, অপরিষেবা খাতের চেয়ে কিছুটা কম। তার মানে হয়তো এখানে দাম বাড়ার একটা সুযোগ থাকতে পারে। ও আচ্ছা, মানে তুলনামূলকভাবে একটু সস্তা মনে হচ্ছে। কিন্তু শুধু ভ্যালুয়েশন কম হলেই তো চলবে না। লাভজনকতা কেমন? আর্নিংস? ঠিক পয়েন্ট। লাভজনকতা হলো সেকেন্ড কারণ, মানে শুধু সস্তা নয়, লাভও করছে ভালো। S&P 500 ইন্ডেক্সের মোট লাভে সার্ভিসেস সেক্টরের কন্ট্রিবিউশন, মানে ভাগ, সেটা নাকি বেড়েছে। তাই নাকি? কোন কোন ক্ষেত্রে বেশি বাড়ছে? যেমন ধরুন টেলিকম, কুইক কমার্স, মানে ওই যে দ্রুত ডেলিভারি দেয় যারা, হাসপাতাল, লজিস্টিক্স, ব্যাংক, এইসব জায়গায় লাভের গ্রোথ বেশ ভালো। স্লাইডে আরও বলছে ব্যাংকিং, হেলথ কেয়ার, আইটি, হোটেল, এই সেক্টরগুলোতে PAT, মানে প্রফিট আফটার ট্যাক্স, মানে কর দেওয়ার পর আসল লাভ, সেটার বৃদ্ধি বেশ শক্তিশালী। কিছু ক্ষেত্রে ROE, মানে রিটার্ন অন ইকুইটি, আর EPS বা আর্নিংস পার শেয়ার ও বেশ আকর্ষণীয় দেখাচ্ছে, মানে লাভের ট্রেন্ডে একটা পজিটিভ বদল আসছে। তার মানে শুধু আয় বাড়ছে না, লাভটাও হাতে থাকছে ভালো। আচ্ছা, এই যে গ্রোথ, এর পিছনের কারণগুলো কি? মানে ড্রাইভারগুলো কি? নিশ্চয়ই কিছু ম্যাক্রো ফ্যাক্টর কাজ করছে। অবশ্যই কয়েকটা প্রধান চালিকা শক্তির কথা স্লাইডে আছে, যেমন সরকারি নীতি বা পলিসি সাপোর্ট। যেমন ধরুন RBI ক্রেডিট গ্রোথে জোর দিচ্ছে, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচারে জোর দেওয়া হচ্ছে, 5G আসছে, আবার হেলথ কেয়ারে ABPM-JY স্কিম চলছে। এগুলো তো চাহিদাকে ঠেলে তুলছে। সরকারি নীতি তো একটা দিক, বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের কি খবর? সেটাও একটা বড় পয়েন্ট। ইনভেস্টমেন্ট বাড়ছে, যেমন ফিনান্সিয়াল সেক্টরে অটোমেটিক রুটে 100% FDI বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউড। পাওয়ার সেক্টরে দেখুন, চাহিদাও বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হচ্ছে। এর সাথে যোগ করুন ভারতের নিজস্ব কিছু স্ট্রেংথ বা সুবিধা। কি রকম সুবিধা? যেমন ধরুন, আমাদের এখানে কম খরচে দক্ষ ইংরেজি জানা কর্মী পাওয়া যায়। বিশেষ করে IT আর BPM সেক্টরের জন্য এটা বিরাট অ্যাডভান্টেজ। দেশে এখন প্রায় 20 লক্ষের বেশি ডিজিটাল স্কিলড লোকজন আছেন, আর প্রতি বছর প্রায় 25 লক্ষের বেশি স্টেম গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস থেকে। বিশাল সংখ্যা। আর এর ফলে চাহিদা বাড়ছে নিশ্চয়? জোরালো চাহিদা তৈরি হচ্ছে। যেমন একটা অনুমান বলছে 2030 সালের মধ্যে ভারতের সফটওয়্যার সার্ভিস ইন্ডাস্ট্রির ব্যবসা নাকি $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। $1 ট্রিলিয়ন? হ্যাঁ। এছাড়া দেখুন, এই যে ডেলিভারি সার্ভিস, বাড়িতে বিভিন্ন সার্ভিস দেওয়ার অ্যাপ, লজিস্টিক্স, এগুলো সব নতুন নতুন সুযোগ তৈরি করছে। আবার IT সার্ভিস আউটসোর্সিং এর বাজারটাও 2029 সালের মধ্যে প্রায় 34% বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বেশ পরিষ্কার একটা ছবি পাওয়া গেল। আচ্ছা, যারা এই ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য কিছু জরুরি তথ্য যদি সংক্ষেপে বলে দেন। হ্যাঁ, নিশ্চয়ই। এই ফান্ডের নিউ ফান্ড অফার বা NFO চলবে 4 জুলাই 2025 থেকে 18 জুলাই 2025 পর্যন্ত। আচ্ছা। এর পারফরম্যান্স মাপা হবে নিফটি সার্ভিসেস সেক্টর TRI ইন্ডেক্সের ভিত্তিতে। TRI মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স, যেখানে ডিভিডেন্ডও যোগ করা হয়। ঠিক। আর মিনিমাম কত টাকা দিয়ে শুরু করা যাবে? ন্যূনতম আবেদন করা যাবে মাত্র 100 টাকা দিয়ে। আর সাধারণত এই ধরনের থিমাটিক ফান্ডে একটু লম্বা সময়ের জন্য, মানে ধরুন 5 বছরের বেশি মেয়াদের জন্য বিনিয়োগের কথা ভাবাই ভালো। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি, এই ফান্ডটা ভারতের সার্ভিসেস সেক্টরের যে গ্রোথ স্টোরি, সেটাকে ক্যাপিটালাইজ করতে চাইছে। একদম।
যার পিছনে সরকারি নীতি, বিনিয়োগ বৃদ্ধি, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, প্রযুক্তিগত সুবিধা আর অবশ্যই জোরালো চাহিদা, এই কারণগুলো রয়েছে। আর ফান্ডটা চলবে একটা অ্যাক্টিভ, কোয়ালিটি ফোকাসড আর বটম আপ পদ্ধতিতে। হ্যাঁ, আর এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। কি প্রশ্ন? একদিকে আমরা গেছি আউটসোর্সিং আর ডিজিটাল সার্ভিসেসের বিপুল গ্রোথের সম্ভাবনা। ভারত সেখানে খুব ভালো জায়গায় আছে, কিন্তু অন্যদিকে আমাদের দেশের যে ট্রেডিশনাল সার্ভিস সেক্টরগুলো আছে, ধরা যাক রিটেল বা হোটেল বা ট্রান্সপোর্ট, তাদের কি হবে? আগামী দশকে এই পুরনো খাতগুলোকে বাজারের সাথে পাল্লা দিতে গেলে নিজেদের কতটা বদলাতে হবে? নতুন টেকনোলজির সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা তারা কিভাবে নেবে? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। সত্যি ভাবনার বিষয়। ভবিষ্যতের পরিষেবা খাতের চেহারাটা হয়তো অনেকটাই আলাদা হবে আজকের থেকে।